মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হলো ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার তৃতীয় অধ্যায় ইউনিট 3 তৃতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। যে প্রশ্নগুলি যদি এখন থেকে পড়ো অবশ্যই পরীক্ষায় কমন পাবে। এই প্রশ্নগুলো থেকেই তোমাদের তৃতীয় অধ্যায় থেকে 15টি প্রশ্ন কমন পড়বে। তোমরা সবাই জানো যে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সোশিওলজি ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় ইউনিট 3 অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে 15টি প্রশ্ন পরীক্ষায় আসবে। এই অধ্যায় থেকে 15 মার্কসের কোশ্চেন হবে, অর্থাৎ 15টা প্রশ্ন পরীক্ষায় আসবে। প্রতিটি প্রশ্নের মান 1। তাহলে এই অধ্যায় থেকে কত নম্বর? 15 নম্বর, অর্থাৎ প্রশ্ন থাকবে 15টি। শুনে নাও, তোমরা লিখে নাও খাতায়। তৃতীয় অধ্যায় ক্লাস 11 একাদশ শ্রেণীর সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার ফার্স্ট সেমিস্টার ইউনিট নাম্বার 3 তৃতীয় অধ্যায় সাজেশন নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে 1 নম্বরের 15টা প্রশ্ন পরীক্ষায় থাকবে। ঠিক আছে? প্রশ্নের ধরন সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান পূরণ, বিবৃতি কারণ ব্যাখ্যা, স্তম্ভ মেলাও, এরকম প্রশ্ন থাকবে। ডায়াগ্রাম আসতে পারে, ঠিক আছে, এরকম চার্ট থাকতে পারে, আসবে। বলছি, মিলিয়ে নাও। অধ্যায়ের নাম সমাজ এবং সংস্কৃতি। প্রথম প্রশ্ন যেটি বলবো লিখে নাও। নাম্বার 1, প্রথম আধুনিক সংস্কৃত শব্দটি ব্যবহার করেন প্রথম আধুনিক সংস্কৃত শব্দটি ব্যবহার করেন উত্তর সিসেরো তার তুষকালেনে ডিস ডেপুটেশন নামক গ্রন্থে। পরের প্রশ্ন, কালচার শব্দটির উৎপত্তি হয়েছে কালচার শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ কোলার থেকে, কোলার থেকে। এই কোলার এর অর্থ কর্ষণ করা, ক মূর্ধন্য রে মূর্ধন্য। কোলারের অর্থ কর্ষণ করা বা, ঠিক আছে, কর্ষণ। প্রিমিটিভ কালচার, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিমিটিভ কালচার, PRIMITIVE, প্রিমিটিভ কালচার CULTURE, প্রিমিটিভ কালচার গ্রন্থের রচয়িতা হলেন, অপশন তো 4টা থাকবে, সেখান থেকে তোমরা উত্তর লিখবে। E.B. টাইলর, টয়াকার হস্যই ল বর্ণর, ঠিক আছে। ইংরেজিতে বানাতে থাকলে টির পরে ওয়াই হবে। তার ইবি টাইলরের লেখা প্রিমিটিভ কালচার গ্রন্থটি কার লেখা? E.B. টাইলর। এ সায়েন্টিফিক থিওরি অফ কালচার কার লেখা? ম্যালিনস্কির লেখা। আমরা যা তাই হচ্ছে সংস্কৃতি, এ কথা কে বলেছেন? এই প্রশ্নটি পরীক্ষায় কমন পাবে, আসবে। আমরা যা তাই হচ্ছে সংস্কৃতি, এ কথা কে বলেছেন? পরীক্ষায় 4টা অপশন থাকবে, সেখান থেকে সঠিক উত্তর হবে ম্যাকাইভার। উত্তর লিখবে। প্যাটার্ন অফ কালচার, PATTERN, প্যাটার্ন অফ কালচার গ্রন্থটি কার লেখা? উত্তর লিখবে রুথ বেনেডিক্টের লেখা। রুথ বেনেডিক্টের লেখা প্যাটার্ন কালচার। এই প্যাটার্ন কালচার আর প্রিমিটিভ কালচার দুটোর মধ্যে একটা পরীক্ষায় কিন্তু আসার চান্স আছে। প্রিমিটিভ কালচার কার লেখা? E.B. টাইলর। প্যাটার্ন অফ কালচার কার লেখা? রুথ বেনেডিক্টের লেখা। ব্যক্তিত্ব ও সংস্কৃতিকে একই মুদ্রার দুই পিঠ বলেছেন। কি বললাম প্রশ্নটি? ব্যক্তিত্ব ও সংস্কৃতিকে একই মুদ্রার দুই পিঠ বলেছেন। কে বলেছেন? রুথ বেনেডিক্ট তার প্যাটার্ন অফ কালচার গ্রন্থে বলেছেন।
যে ব্যক্তিত্ব এবং সংস্কৃতি একই মুদ্রার দুই পিঠ। পরের প্রশ্ন, অকবার্ন সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করেছেন? অকবার্ন সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করেছেন? অপশনে 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে থাকবে, তোমরা লিখবে 2 ভাগে, বস্তুগত আর অবস্তুগত। ঠিক আছে। পরের প্রশ্ন, সর্বপ্রথম লোকাচার শব্দটির উল্লেখ করেন, সর্বপ্রথম লোকাচার শব্দটির উল্লেখ করেন অধ্যাপক উইলিয়াম গ্রাহাম সামনার। অধ্যাপক উইলিয়াম গ্রাহাম সামনার, সংক্ষেপে বলে WG সামনার। WG সামনার তার ফোক ওয়েস গ্রন্থে, FOLKWAYS, তার ফোক ওয়েস গ্রন্থে প্রথম লোকাচার শব্দটির উল্লেখ করেন। ফোক কথার অর্থ ড্যাশ এবং ওয়েস কথার অর্থ ড্যাশ। ফোক কথার অর্থ হচ্ছে লোক, এই যে আমরা বলি না ফোক সঙ্গীত, লোকসঙ্গীত, তাহলে ফোক হচ্ছে লোক, আর আচার আচরণ হচ্ছে ওয়েস, মানে লোকের যে আচার আচরণ সেটা হচ্ছে লোকাচার। তাহলে ফোক কথার অর্থ হচ্ছে লোক আর ওয়েস কথার অর্থ হচ্ছে আচার আচরণ। কার মতে লোকনীতি হলো ব্যবহার বিধি নিয়ন্ত্রণকারী লোকাচার? কার মতে লোকনীতি হলো ব্যবহার বিধি নিয়ন্ত্রণকারী লোকাচার? কার মতে, কে বলেছেন? উত্তর লেখো, জিসবার্টের মতে। বর্গজয় রশ্মি দন্তস্ব বয় আকার টয় রেপ, জিসবার্টের মতে। পরের প্রশ্ন, সমাজতত্ত্বে লোকনীতি শব্দটির আবির্ভাব ড্যাশ এর হাত ধরে। কি লিখলাম? প্রশ্নটা কি বললাম? সমাজতত্ত্বে লোকনীতি শব্দটির আবির্ভাব, মানে সোশিওলজিতে লোকনীতি শব্দটির আবির্ভাব কার হাত ধরে? ড্যাশ এর হাত ধরে। উত্তর লেখো, WG সামনার। ঠিক আছে, WG সামনার, এই উইলিয়াম গ্রাহাম সামনারের হাত ধরে। পরের প্রশ্ন, কে বলেছেন আইন হলো পক্ষপাতহীন যুক্তি? কে বলেছেন আইন হলো পক্ষপাতহীন যুক্তি? উত্তর লেখো, অ্যারিস্টটল। কি হবে? অ্যারিস্টটল। পরের প্রশ্ন, সমাজতত্ত্বে কবে কার হাত ধরে সাংস্কৃতিক বিলম্বন বা পশ্চাৎপদতা, যাকে ইংরেজিতে বলে কালচারাল ল্যাক ধারণাটির সূত্রপাত ঘটে? উত্তর লিখবে 1922 সালে অকবার্ন এর হাত ধরে। অকবার্ন এর হাত ধরে 1922 সালে, ঠিক আছে, সাংস্কৃতিক বিলম্বন ধারণাটির সূত্রপাত ঘটে। কি বললাম? সাংস্কৃতিক বিলম্বন বা সাংস্কৃতিক পশ্চাৎপদতা, যাকে ইংরেজিতে বলে কালচারাল ল্যাক। তাহলে এই শব্দটির কে ধারণা দেন? উত্তর লিখবে অকবার্ন। ঠিক আছে, অকবার্ন প্রথম কালচারাল ল্যাক শব্দটির ধারণা দেন। পরের প্রশ্ন, ফোকলোর, FOLKLORE, ফোকলোর শব্দটি কে চালু করেন? 1846 সালে উইলিয়াম জন থমস 1846 সালে ফোকলোর শব্দটি চালু করেন। জাতিকেন্দ্রিকতা শব্দটির ইংরেজি প্রতিশব্দ ড্যাশ। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জাতিকেন্দ্রিকতা শব্দটির ইংরেজি প্রতিশব্দ ড্যাশ। তোমরা লেখো এথনোসেন্ট্রিজম। বানানটা বলছি, ETHNO এথনোসেন্ট্রিজম, CENTRISM, এথনোসেন্ট্রিজম, যার বাংলা জাতিকেন্দ্রিকতাকে ইংরেজিতে বলা হয় এথনোসেন্ট্রিজম। পরের প্রশ্ন, এথনোসেন্ট্রিজম শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ, মানে এথনোসেন্ট্রিজম কথাটি প্রথম কে ব্যবহার করেন? 4টা অপশন থাকবে, সেখান থেকে লিখবে WG সামনার 1906 সালে তার ফোক ওয়েস গ্রন্থে। তাহলে কে কোন গ্রন্থে এথনোসেন্ট্রিজম শব্দটি প্রথম ব্যবহার করেন? তাহলে কি লিখবে? WG সামনার 1906 সালে, WG সামনার 1906 সালে তার ফোক ওয়েস গ্রন্থে এথনোসেন্ট্রিজম কথাটি প্রথম ব্যবহার করেন। ঠিক আছে, পরের প্রশ্নে যাচ্ছি।
এথনোসেন্ট্রিজম শব্দটি গ্রিক শব্দ ড্যাশ এবং ড্যাশ থেকে এসেছে। মানে এথনোসেন্ট্রিজম শব্দটি গ্রিক শব্দ ড্যাশ এবং ড্যাশ থেকে এসেছে। প্রথম ড্যাশ শূন্যস্থানে কি লিখবে? এথনোস, ই টি এইচ এন ও এস, ই টি এইচ এন ও এস, এথনোস। পরে শূন্যস্থানে লিখবে সেন্ট্রা, সিইএন টি আর এ। এথনোস এবং সেন্ট্রা, এথনোস প্লাস সেন্ট্রা সমান সমান এথনোসেন্ট্রিজম। ঠিক আছে, পরের প্রশ্ন বলছি। জেনোসেন্ট্রিজম, জেনোসেন্ট্রিজম শব্দটি গ্রিক শব্দ ড্যাশ থেকে এসেছে। জেনোসেন্ট্রিজম কি বললাম? জেনোসেন্ট্রিজম শব্দটি গ্রিক শব্দ ড্যাশ থেকে এসেছে। উত্তর লিখবে জেনোস থেকে। কি থেকে? জেনোস, এক্স এক্স ই এক্স ই এন ও এস, জেনোস থেকে এসেছে জেনোসেন্ট্রিজম। পরের প্রশ্ন, জেনোস এর অর্থ কি? জেনোস এর অর্থ বিদেশি, বিদেশি। জেনোকেন্দ্রিকতা, জেনোকেন্দ্রিকতা শব্দটি প্রথম প্রকাশ করেন, মানে জেনোসেন্ট্রিজম, এক কথা জেনোসেন্ট্রিজম শব্দটি প্রথম প্রকাশ করেন, উত্তর লেখো, আমেরিকান সমাজতাত্ত্বিক ডিপি কেন্ট, ডিপি কেন্ট এবং আরজি বারনাইট, আরজি বারনাইট 1952 অর্থাৎ 1952 সালে আমেরিকান জার্নাল অফ সোশিওলজিতে, আমেরিকান জার্নাল অফ সোশিওলজিতে জেনোসেন্ট্রিজম বা জেনোকেন্দ্রিকতা শব্দটি প্রথম প্রকাশ করেন। ঠিক আছে, পরের প্রশ্ন, কে বলেছেন সমাজের সদস্য হিসেবে মানুষ যেসব জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, রীতিনীতি, আইন, প্রথা এবং অন্যান্য যে সমস্ত গুণ ও অভ্যাস অর্জন করে তারই জটিল সমষ্টি হচ্ছে সংস্কৃতি? এই কথাটি কে বলেছেন? উত্তর লিখবে ইবি টাইলর। ইবি টাইলর তার প্রিমিটিভ কালচার গ্রন্থে 1871 সালে এই কথাটি বলেছেন। পার্সোনালিটি শব্দটি ড্যাশ ড্যাশ থেকে এসেছে। পার্সোনালিটি, ব্যক্তিত্ব, এই শব্দটি ড্যাশ থেকে এসেছে। ল্যাটিন শব্দ পার্সোনা থেকে এসেছে, ল্যাটিন শব্দ পার্সোনা থেকে এসেছে। পরের প্রশ্ন, অবস্তুগত সংস্কৃতির উপাদান, অবস্তুগত সংস্কৃতির উপাদান অপশনে থাকতে পারে, চারটার তো নাম থাকবেই, তার মধ্যে যদি থাকে বিশ্বাস বা জ্ঞান, এই নামগুলো যদি থাকে তোমরা বিশ্বাস বা জ্ঞান যে নাম থাকবে সেই নামটা অপশন থেকে চুজ করে লিখবে। বিশ্বাস বা জ্ঞান হচ্ছে অবস্তুগত সংস্কৃতির উদাহরণ। পরের প্রশ্ন, ভাষা হলো সংস্কৃতির ড্যাশ, ভাষা হলো সংস্কৃতির ড্যাশ, উত্তর লিখবে অবস্তুগত উপাদান, অপশন থেকে চুজ করে নিয়ে লিখবে। বিশ্বাস, লোকনীতি, মূল্যবোধ, মতাদর্শ সবগুলি সংস্কৃতির ড্যাশ, সবগুলি হচ্ছে সংস্কৃতির এলিমেন্ট, মানে উপাদান, এলিমেন্টস অফ কালচার। ঠিক আছে, সংস্কৃতির উপাদান হচ্ছে এগুলো, মানে বিলিফ, ভ্যালুস, ঠিক আছে, এগুলো হচ্ছে সব সংস্কৃতির উপাদান। সোশ্যাল চেঞ্জ গ্রন্থের লেখক কে? সোশ্যাল চেঞ্জ গ্রন্থের লেখক হচ্ছে অকবার্ন, অকবার্ন। পপ সঙ্গীত হলো ড্যাশ, পপ সঙ্গীত, পপ সঙ্গীত হলো ড্যাশ, জনপ্রিয় সংস্কৃতির উদাহরণ, জনপ্রিয় সংস্কৃতির উদাহরণ। সমাজতাত্ত্বিক অকবার্ন তার বিখ্যাত গ্রন্থ ড্যাশ সাংস্কৃতিক পশ্চাৎপদতা ধারণাটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। উত্তর লিখবে সোশ্যাল চেঞ্জ, সোশ্যাল চেঞ্জ। তাহলে কি বললাম? সমাজতাত্ত্বিক অকবার্ন তার বিখ্যাত গ্রন্থ সাংস্কৃতিক পশ্চাৎপদতা ধারণাটি নিয়ে আলোচনা করেছেন। কোন গ্রন্থে আলোচনা করেছেন? সোশ্যাল চেঞ্জ। তাহলে সমাজতাত্ত্বিক অকবার্ন তার বিখ্যাত গ্রন্থ সাংস্কৃতিক পশ্চাৎপদতা বা সাংস্কৃতিক বিলম্বন বা কালচারাল ল্যাক, এই ধারণাটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কোন গ্রন্থে? সোশ্যাল চেঞ্জ গ্রন্থে, সামাজিক পরিবর্তন। ভারতীয় সমাজে সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, কৌলিন্য প্রথা এগুলি হলো ড্যাশ এর উদাহরণ। উত্তর লিখবে লোকনীতির উদাহরণ, লোকনীতির উদাহরণ। এরপরে আসতে পারে স্তম্ভ, ক খ স্তম্ভ, বিবৃতি কারণ, বিবৃতি ব্যাখ্যা, ঠিক আছে, শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর নির্বাচন। সব মিলিয়ে এই তৃতীয় অধ্যায় থেকে 15টি প্রশ্ন থাকবে। 15টি প্রশ্নের মান 15 নাম্বার, প্রতিটি প্রশ্নের মান 1 করে এক করে নাম্বার প্রশ্ন থাকবে 15টি। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সমাজতত্ত্ব
সোশিওলজি ফার্স্ট সেমিস্টার ইউনিট নাম্বার 3 আলোচনা করা হলো। এখান থেকে 15টা কোশ্চেন কমন পাবে, কমন আসবে, কমন পড়বে। তোমরা এগুলো পড়ে যাও পরীক্ষায়, আশা করি এখান থেকে 15টা কোশ্চেন কমন পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করে জানাবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি এর পরের ভিডিওতে ক্লাস 11-এর অর্থাৎ একাদশ শ্রেণীর সোশিওলজি ফার্স্ট সেমিস্টার ইউনিট 4, যে ইউনিট 4 থেকে 4টা প্রশ্ন পরীক্ষায় থাকবে, আমি সেই ইউনিট 4 পরের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।